দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি সৌজন্যে বীজ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। বীজ সংলাপে আমরা ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে লকডাউনে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। অর্থনৈতিক সব কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল রেখেছে সরকার। 23 জুলাই থেকে আবারও কঠোর লকডাউনে থাকবে দেশ। বলা হয়েছে এ সময় শিল্প, কলকারখানা ও তৈরি পোশাক কারখানাও লকডাউনের আওতায় থাকবে। এতে ব্যবসা বাণিজ্যের উপরে প্রভাব পড়বে কিনা, কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়েই আজকের বীজ সংলাপ। আজ আলোচনায় যুক্ত হবেন IMF এর সাবেক কর্মকর্তা ও PRI নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং BKM এর সহসভাপতি মোহাম্মদ হাতেম ও BJM এর সহসভাপতি শহীদুল আজিম। স্বাগত আপনাদের। আমি প্রথমেই যেতে চাই আহসান এইচ মনসুরের কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে 23 জুলাই থেকেই আবারও লকডাউনে যাচ্ছে সরকার এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কঠোর লকডাউন হবে এবং এই সময়ে আমরা এর আগে যেমন দেখেছি যে তৈরি পোশাক খাতের কলকারখানাগুলো আওতামুক্ত রাখা হয়েছিল, এবারে সেটিও আওতার মধ্যেই থাকবে এবং শিল্প কলকারখানা বন্ধ থাকবে। তো এতে আসলে এই সিদ্ধান্তটি নেয়ার ফলে আসলে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে সময়টা ঠিকই আছে একদিক থেকে, কারণ ঈদ পরবর্তীকালে কলকারখানা এমনি বন্ধ থাকে, দোকানপাটও বন্ধ থাকে, কারণ তাদের যে কেনা বেচা সেটা সাধারণত ঈদের আগের দিন পর্যন্ত বা ঈদের দিন রাত পর্যন্ত হয়ে শেষ হয়ে তারপরে আর কিছু করার থাকে না। এবং ঈদ পরবর্তী 7 দিন 10 দিনের মতো সবকিছু বন্ধ থাকে। কনস্ট্রাকশন সাইট 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। কলকারখানা 1 তারিখের আগে ডেডিকেটস কেউ আসবে, হয়তো আস্তে আস্তে 5-6 তারিখে হয়ে যেতে পারে। তো এই সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা আমি বলবো যে একটা পজিটিভ টাইমিং দেশকে লকডাউন করে দেওয়া উচিত। তবে এটা এখানে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক লোক বাড়িতে চলে গেছে এবং সরকারি অফিস টফিস যদি যখন খুলে ফেলে, যদি এখন সেটা খোলা যাবে না অবশ্যই, সেটা মনে করি। সেই কনটেক্সটে যদি 5 তারিখ পর্যন্ত সব অফিস টফিস বন্ধ থাকে, তাহলে তারা কিন্তু বাড়িতে আসবে, বাড়ি থেকে ঢাকা ফিরবে না বা তাদের শিল্পাঞ্চলে আসবে। সেই সুযোগটাকে সরকার ব্যবহার করতে পারছে এই লকডাউন কার্যক্রমকে এফেক্টিভ করার জন্য। সেই দিক থেকে এটা একটু ভালো সময়। এখানে রিস্ক কস্ট হবে। গার্মেন্টস এর মালিকরা তাদের কিন্তু শিপমেন্ট ঈদের আগেই পাস করে দিচ্ছে, কারণ প্রত্যেক ঈদেই অন্ততপক্ষে 2 সপ্তাহের জন্য ছুটতে চলে যায় শ্রমিকরা। কাজে সেক্ষেত্রে কলকারখানা এমনি বন্ধ থাকে। কাজে 5 তারিখের আগে হয়তো তাদের কলকারখানা খুলবে না। এবং সেই কারণেই আমি বলবো যে সরকারও জানে যে গার্মেন্টস এর কাছ থেকে বেশি চাপও আসবে না হয়তো সেই ঈদ পরবর্তীকালে। তারা যখন অর্ডারটা আবার পাবে তখন সেটা হয়তো প্রসেসিং শুরু করবে 5 তারিখের পর থেকে। কিন্তু তার বেশি ওয়েট করা আবার চায়। 5 তারিখের পরবর্তীকালে যদি আবার আমরা লকডাউনকে আরো এক্সটেন্ড করে ফেলি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আবার চলে আসবে। এই জন্য এটা অবস্থার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা আমার মনে হয় বাস্তবসম্মত হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি মনে করছেন যে সিদ্ধান্তটি বাস্তবসম্মতই হয়েছে? 5 তারিখ পর্যন্ত ঈদ পরবর্তী সময়ে দেখা যায় যে কলকারখানা এবং সবকিছু মোটামুটি বন্ধই থাকে, তারপরেও কি 14 দিন আসলে এটি 14 দিন একেবারেই যদি লকডাউন এরকম হয় যে কঠোর লকডাউন, সেক্ষেত্রে 14 দিন কি যথেষ্ট সময় বা একটু বেশি সময় কিনা? না, আমাদের তো লকডাউন মোটামুটি ভাবে কঠোর ভাবে হচ্ছিল 1 তারিখ থেকে, তাই না? তো আমরা কিন্তু 14 দিন অলরেডি পেয়ে গেছি। একটা 14 আরেকটা 14 দিনের কাছাকাছি আমরা আরেকটা সময় নিচ্ছি। মাঝখানে কিছুটা আমি বলবো যে সরকার আরেকটু কঠোর হতে পারতো। এই গরুর হাটটা নিয়ে আমরা কিন্তু বেশ কিছু সংক্রমণকে প্রসারিত করছি ইন দ্য প্রসেস, এবং জনগণও সেই ব্যাপারে বেশি এখনো গরুর হাট এবং কোরবানি নিয়েই তারা ব্যস্ত আছে। এক ধরনের যে করোনা যেন আমাদের জীবনে নাই, কিন্তু সেটাকে ভুলে যাওয়া চলবে না। যখন মৃত্যু এসে দাঁড়ায় কিন্তু তখন মানুষ বুঝতে পারে যে এই কোরবানি দেওয়াটা উল্লেখযোগ্য না, মানুষকে বাঁচানোটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই 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 অনুভূতিটা বা এই রিয়েলাইজেশনটা এখনো কিন্তু আমাদের সমাজে আসে। এখনো আমরা দেখতে পাই যে মানুষ মাস্ক ছাড়া ঘুরছে। এখানে 90% প্রোটেকশন কিন্তু একটা ভালো মাস্ক বা 2টা ভালো মাস্ক যদি আমরা করে নেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই, কিন্তু সেইগুলো আমরা অবহেলা করছি।
এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। এবং শুধু লকডাউন দিলে হবে না, লকডাউনের সাথে সাথে যদি মাস্ক এবং গ্যাদারিং এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে প্রিভেন্ট করতে না পারি, তাহলে কিন্তু লকডাউন আমাদের সেরকম কোনো ফল নিয়ে আসবে না। আমাদের বুঝতে হবে মানুষ কিন্তু গ্রামে গিয়েছে, সেখানে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ছড়াচ্ছে, এবং গ্রামেও অলরেডি আছে, সেখান থেকে তারা নিয়েও আসতেছে। তো এই জিনিসগুলো কিন্তু ইন্টারমিক্সিং বোর্ডটা কিন্তু এখন চলতে থাকবে। এই ঈদ পার হয়ে এই 5 তারিখ পর্যন্ত তারা কিন্তু ওইখানেই ঘোরাফেরা করবে, এবং সংক্রমণ ওই সব জায়গায় যদি আমরা মাস্ক ব্যবহার না নিয়ন্ত্রণ করতে পারি, এনফোর্স করতে না পারি, তাহলে কিন্তু কঠোর লকডাউন দিয়েও আমরা ফল পাবো। কঠোর লগা এই সময় যে ঈদের আগে বলা হচ্ছে যে অর্থনীতিকে চালু রাখার জন্য এই লকডাউনটা শিথিল করা হয়েছে। আবার এই সময় তো তৈরি পোশাক কারখানার শ্রমিকরা যেহেতু ছুটি পাবে ঈদের সময় এবং 23 তারিখ পর্যন্ত, তো এই সময়ে তারা কিন্তু তাদের গ্রামের বাড়িতে যাবেই, এবং গণপরিবহন যেহেতু আছে, এর মাঝে কি আসলে সংক্রমণটা ছড়িয়ে পড়বে কিনা সারা দেশে, এবং গ্রাম থেকে তখন আবারও আসবে। তো 23 তারিখ থেকে যে লকডাউনটা দেয়া হচ্ছে, কিন্তু যে এখন গণপরিবহন চালু রেখে পোশাক শ্রমিকদের কথা এর আগে তৈরি পোশাক কারখানার যে ব্যবসায়ীরা তারা বলেছিলেন যে তারা যাতে না যায় সেটি তারা নিশ্চিত করবেন, কিন্তু ছুটি থাকলে তো যাবে। আপনার কাছে এই সিদ্ধান্তটি কেমন মনে হয়? দেখুন, সিদ্ধান্তটা ঠিক আছে, কিন্তু সিদ্ধান্তের সাথে মানুষের সচেতনতা যদি না বাড়ে, মানুষ যদি সেলফ রেস্ট্রেন্ট না হয়, নিজেকে নিজে যদি সে রেস্ট্রেন্ট করতে না পারে, মানুষ যদি ঈদের সময় সমানে ঘরোয়া ভাবে দাওয়াত দিয়ে যেতে থাকে, মানুষ যদি এক বাসা থেকে আরেক বাসা যায় এবং দাওয়াত খেতে থাকে, কোরবানির মাংস খেতে থাকে, তাহলে কিন্তু সংক্রমণ কিন্তু কমবে না। যে আমাদেরকে শুধু লকডাউন করলে হবে না, সামাজিক বিধি নিষেধ সেখানেও একটা শিক্ষামূলক কার্যক্রম চালাতে হবে। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে ভাই, তুমি বাড়িতে আসো, কিন্তু একজন আরেকজনের বাড়িতে চেয়ে ডোন্ট ব্রিং ইউর ডিজিজ অর ডোন্ট গেট দ্য ডিজিজ ফ্রম আদার্স, যাতে এই সংক্রমণটা কম হয়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুবই পিছিয়ে আছি। পশ্চিমা দেশগুলোতে যখন বলা হয় সোশ্যাল গ্যাদারিং মানে সোশ্যাল গ্যাদারিং নিষিদ্ধ, কিন্তু আমরা তো সোশ্যাল গ্যাদারিং তো করছি, বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়াচ্ছি, আমরা মসজিদে যাচ্ছি, আমরা তো এগুলো তো আমাদের তো এগুলো সংক্রমণ থাকবে। ঈদের নামাজ পড়বো, হয়তো কোরআন দিয়েও করবো, তাহলে পরে মাস্ক হয়তো বেশিরভাগ লোকের থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু লকডাউন আমি তার পরবর্তীতে দিলেও সেই লকডাউনের কার্যকারিতা কিন্তু সেভাবে হবে না। কাজে আমাদের এই ইন্টারিম পিরিয়ডটাকে যাতে মানুষ, প্রত্যেকটা পরিবার একটা রেসপন্সিবল ওয়েতে তাদের সদস্যদের নিয়ে একটু সংযমের সাথে এই সময়টা পার করে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। সেটা করতে পারলে আমি মনে করি যে লকডাউনটা এফেক্টিভ হবে। তা না হলে শুধু লকডাউন অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট থিং। আমি বাড়িতে যে আমি গ্রামে করলাম, বেশি করলাম, তাহলে লকডাউনের কার্যকারিতা থাকবে না। আমি শহরে যে দাওয়াত দিয়ে খেলাম, তাহলে লকডাউনের কার্যকারিতা থাকবে। তাহলে যে সংক্রমণটা যেন ছড়িয়ে না পড়ে এবং যথেচ্ছ ঘোরাঘুরি না করতে পারে, সেই জায়গায় গুরুত্ব দেবার কথা বলছেন এবং সচেতনতা বাড়ানোর কথা বলছেন। আমাদের সাথে এই মুহূর্তে বিকেএম এর সহসভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত। শহীদুল্লাহ আজিমও যুক্ত হয়েছেন, বিজিএম এর সহসভাপতি। মোহাম্মদ হাতেম, আপনার কাছে জানতে চাই যে এই যে 23 তারিখ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, তো এই সময়টি আসলে তৈরি পোশাক খাত থেকে শুরু করে সকল কিছু এটি কঠোর লকডাউনে যাচ্ছে, ফলে কলকারখানাও বন্ধ থাকবে। তো এটি কি আসলে ব্যবসা বাণিজ্যের জন্য আপনাদের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে কিনা এবং উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করবে কিনা? কারণ এই সময়টিতে তো আসলে আমরা দেখি যে ঈদের পরে ছুটিও থাকে, তো এটি আসলে উপযুক্ত সময় আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে আজকে আরো দুইজন যারা আছেন এই আলোচনায়, বিশেষ করে আহসান মনসুর ভাই এবং আমাদের শহীদুল্লাহ আজিম ভাই। এবং একই সাথে আমি মনে করি আমাদের এই একটা ইস্যুতে, এই যে ঈদের ছুটির ইস্যুটাকে কেন্দ্র করে মিডিয়া এবং শ্রমিক নেতৃবৃন্দ সবাই কিন্তু আমাদের সাথে একমত যে আসলে শ্রমিকদের এই যে সামনে যে ঈদের যে লম্বা ছুটিটা হতে যাচ্ছে, এইটা বরঞ্চ শ্রমিকদের জন্য আশঙ্কার মানে করোনা সংক্রমণের আশঙ্কাটা আর একটু বেশি হবে, এটাই কিন্তু আমরা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, যেমন দেখেন, এটা দুইটা দিক। একটা দিক হচ্ছে যে প্রথমত আপনারা জানেন যে এই দীর্ঘ সময় যদি আপনার বন্ধ থাকে,
তাহলে কোনো অবস্থাতে আমরা শ্রমিকদেরকে ধরে রাখতে পারবো না, তারা কিন্তু যাবেই। বাট ঈদের ছুটিটাকে যদি সংক্ষিপ্ত করে যদি কলকারখানায় তাদেরকে কর্মরত রাখা যেত, তাহলে সেটা ছিল নিরাপদ। কেন? আপনি দেখেন যে এই যে তারা যাবে, যাওয়া এবং আসার মধ্যে কিন্তু, কারণ সময় কিন্তু সংক্ষিপ্ত। আপনার যাবে ঈদের কাল, আজকে ঈদের ছুটি হবে, কালকে পরশুদিন ঈদ, এরপরে যাওয়ার জন্য একটা হুড়োহুড়ি শুরু হবে, রাস্তাঘাটে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আবার ফেরার সময় যদি মনে করেন 5 তারিখ পর্যন্ত লকডাউন থাকে, তাহলে আমরা যদি 6 তারিখ যদি ফ্যাক্টরি খুলি, তাহলে তারা আবার আসার জন্য আবার একটা হুড়োহুড়ি করবে, তো রাস্তায় একটা অরাজকতা তৈরি হবে। দ্বিতীয়ত হলো, আপনি জানেন যে এই শ্রমিকরা যাবে কোথায়? সেই আজকে আমরা করোনায় সবচেয়ে বেশি যে এলাকাটা ইফেক্টেড, সেই আমাদের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, সেই সমস্ত জায়গাগুলি করোনা ইফেক্টেড বেশি, সেখানে কিন্তু তারা যাবে। তো সেখান থেকে যখন তারা ফিরে আসবে, তাহলে কি নিয়ে ফিরে আসবে? এটা একটা কিন্তু শঙ্কার কারণ। তাহলে মোহাম্মদ হাতেম, আপনার কাছ থেকে যেটি বোঝা যাচ্ছে যে এই যে ছুটিটি দীর্ঘ হবার কারণে এবং এই ঈদের ছুটিতে বাড়ি যাওয়া এবং ফিরে আসার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আপনি করছেন। আমাকে একটু শেষ করতে দেন, আমি একটু বলি, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। এরপরে ধরেন এই শ্রমিকরা যখন মানে আসবে ফিরে, বরঞ্চ শ্রমিকরা আমাদের এখানে থাকলে কি হয়, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। কারণ সকালে ফ্যাক্টরিতে ঢুকে রাত্রে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমায়, পরদিন সকালে আবার ফ্যাক্টরিতে ফিরে আসে। ফলে তাদের কিন্তু অন্য কোথাও ঘোরাঘুরির সময় নাই, সুযোগ নাই, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, স্বাস্থ্যসম্মত একটা পরিবেশে তারা আমাদের এখানে সারাদিন কাটায়। এরপরে দেখেন এরপরে কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় জিনিসটা হলো আমাদের ব্যবসা। আমরা বিগত বেশ কিছুদিন যাবত এই করোনার শুরু থেকে বা এর আগে থেকেই আমরা কিন্তু এই করোনার পর থেকে এই পর্যন্ত আমাদের বায়ারদেরকে ধরে রাখার জন্য এবং কর্মসংস্থানটাকে টিকে রাখার জন্য আমরা কিন্তু লস দিয়ে অর্ডার কিন্তু এতদিন নিয়েছি। এখন সময় আসছে ঘুরে দাঁড়াবার, কারণ ইউরোপ আমেরিকা সব জায়গা খুলে দিয়েছে, সেই জায়গাগুলিতে এখন কিন্তু অর্ডার, বায়াররা কিন্তু প্রচন্ড চাপ, অর্ডারের চাপ আমাদের কাছে। সেই ক্ষেত্রে যদি আমরা যদি এই জায়গাটা যদি ফেল করি, তাহলে কি দাঁড়াবে? প্রথমত হলো বর্তমানে যে কার্যাদেশগুলি আমাদের সাথে আছে, এই কার্যাদেশগুলি কিন্তু আমরা এয়ার শিপমেন্টের খরচে পড়বো অথবা ডিসকাউন্টের খরচে পড়বো, এবং ফলে পরবর্তী কার্যাদেশগুলো কিন্তু একই সাথে আমাদের পিছিয়ে যাবে, আমরা কিন্তু সময় মতো দিতে পারবো না। এতে বায়াররা শঙ্কিত হবে, শঙ্কিত হয়ে তারা কিন্তু আমাদের এখানে বর্তমানে যে ঘুরে দাঁড়াবার যে ইয়েটা, আমাদের এখন যে আমরা অর্ডারগুলি ক্যারি করা শুরু করছি, এতদিন আমরা কিন্তু লস দিয়ে নিয়েছি, না বলতে পারি নাই, কিন্তু এখন না বলার একটা সময় আসছে, অর্থাৎ বার্গেনিং করে প্রাইস একটু বাড়িয়ে নেওয়ার সময় আসছে আমাদের। এই সময় যদি আমরা এটাকে নিতে বন্ধ থাকে, তাহলে বায়াররা কিন্তু আমাদের কাছে অর্ডারটা প্লেস করবে না। আপনি বলছিলেন যে এতদিন আপনারা লস দিয়েও ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখন একটি অবস্থায় এসেছিলেন যেখানে বার্গেনিং করা যেত, সেই রকম অবস্থায় এখন লকডাউনে যাওয়াতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং একই সাথে সংক্রমণটা ছড়িয়ে যাবার আশঙ্কা করছেন। একই এই প্রশ্ন আমি বিজিএম এর সহসভাপতি শহীদুল্লাহ আজিমের কাছে জানতে চাই যে এই লকডাউনের ফলে কি আসলেই কার্যাদেশ আপনারা পেতে পিছিয়ে যাবেন কিনা, এবং এটি তো আসলে ঈদ পরবর্তীতে তো এমনিতেই ব্যবসা বাণিজ্য বা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে। মোহাম্মদ হাতেম যেমন মনে করছিলেন যে সংক্রমণটি ছড়িয়ে পড়বারও একটি আশঙ্কা আছে, কিন্তু ঈদের ছুটিতে শ্রমিকদেরকে উৎপাদন কার্যে ব্যস্ত রাখার যুক্তিটি আপনিও সঠিক মনে করছেন কিনা? আপনি ধন্যবাদ। হাজিম ভাই যথার্থ বলেছেন যে এই আমরা কোনো অবস্থায় চাই না এটা সংক্রামিত বাড়ুক, আমরা যে নিয়ন্ত্রণে থাকুক কোভিডটা। সেই হিসাবে আমাদের শ্রমিকরা আমরা জানি যে কারণে আমাদের দেশে মায়ানমার এবং ভারত থেকে আমাদের ব্যবসাগুলো আসছিল, আবার যে আমাদের বন্ধ থাকে সে কারণে আবার চলে যাবে, এটা ভেরি ইজি। এবং সেগুলো আমরা ভিয়েতনাম বা অন্য দেশে যাবে, কেননা আপনি জানেন ইতিমধ্যে ইউরোপ আমেরিকার সমস্ত আউটলেট খুলে গেছে, তারা করোনা মুক্ত, তো তারা কিন্তু বসে থাকবে না, বাংলাদেশের জন্য তারা বসে থাকবে না। আমরা চাই আমাদের শ্রমিকরা অবশ্যই সংক্রমিত না হোক, নিয়ন্ত্রণে থাকুক, তাদের স্বাস্থ্য বিধি মেনে কঠোরভাবে মেনে কাজ করুক, ছোটাছুটি না করুক, বিশৃঙ্খলা সৃষ্টি না হোক। আমরা সেটা আমাদের দেশের জন্য, আমার জাতির জন্য ভালো। জীবন জীবিকা দিয়েই চলতে হবে, এবং আমরা যদি লকডাউনে বসে থাকি ঘরের ভিতরে সব আটকে রাখি, তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন গত বছর এই লকডাউনের ভিতরে কিন্তু আমাদের প্রবৃদ্ধি হয়েছে, এটা খুব আশ্চর্যজনক ব্যাপার। অনেকে আপনি দেখবেন যে ধারাটা অব্যাহত যদি হয়, আমাদের যে টার্গেট যেটা আছে তার থেকে অনেক বেশি আমরা যেতে পারবো, কিন্তু আমাদের সেই সুযোগটা যদি না পাই,
তাহলে আমাদের 1 নম্বর মান আমাদের কাস্টমাররা বসে থাকবে না, আমাদের দেশে ওয়াটার প্লেস করবে, এবং আমাদের যেগুলো ওয়াটার হাতে আছে ভীষণ ক্ষতি হবে। আমাদের এয়ার শিপমেন্ট করতে হবে, অনেক ওয়াটার ক্যান্সেল হতে পারে। তো আমরা এই মালিকরা আমরা অনেক সংখ্যার ভিতরে আছি, সবাই জানে না কি হতে যাচ্ছে। তারপরে আমি বলবো জীবন বাঁচতে হবে অবশ্যই, আমরা চাই সংক্রমণ করোনা কোভিড সংক্রমিত না হয়, এবং তার পাশাপাশি আমাদের জীবিকাও ঠিক থাকে। এয়ার শিপমেন্ট আপনি যেমন বলছিলেন যে আপনাদের লকডাউনে বায়াররা বসে থাকবেন, অন্যান্য দেশে চলে যাবে এবং অর্ডার ক্যান্সেল হবার শঙ্কাও করছেন। আরও বিষয় নিয়ে কথা বলবো একটি বিরতির পর। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরব বিরতির পরে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইভ্যালি বীজ সংলাপে। বীজ সংলাপে আমরা কথা বলছিলাম লকডাউনে ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম ব্যবসায়ীদের তৈরি পোশাক রপ্তানিকারকদের যে সংগঠন বিজিএম এবং বিকেএমএ, তাদের বিকেএমএর 2 ভাইস প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তারা বলছিলেন যে আমরা এর আগে লস দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলাম এবং ক্রয়াদেশ লসেই করছিলাম, এখন বার্গেনিং করার মতো অবস্থায় এসেছিলাম। ঠিক সেই সময় এত বড় লকডাউনে তাদের বড় একটি ক্ষতি হবে বলে শঙ্কা করছেন। আমি এবারে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের কাছে এই বিষয়টি নিয়েই যেতে চাই। আহসান এইচ মনসুর, আপনি নিশ্চয়ই শুনছিলেন দুজনের বক্তব্য, যে তারা বলছিলেন যে এই মুহূর্তে এত বড় লকডাউনের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়বার শঙ্কা যেমন করছেন, একই সাথে তার ব্যবসা বাণিজ্যের ক্ষতির কথাও বলছেন, যে ক্রয়াদেশ তারা পাবে না এই সময়টাতে, যে এরকম বার্গেনিং করার একটি অবস্থায় তৈরি হয়েছিল, সেই জায়গাটা দরদাম করার যে অবস্থা, সেটি থেকে তারা আবারও পিছিয়ে যাবার শঙ্কা করছেন। এই সময় তারা আসলে লকডাউনে না যেয়ে শ্রমিকদের কারখানায় রাখার মতো পরামর্শ তিনি দিয়েছেন। তো এই ঈদের ছুটিতে শ্রমিকদের উৎপাদন কাজে ব্যস্ত রাখার সিদ্ধান্তটিকে আপনি কেমনভাবে দেখছেন, এবং যে ব্যবসার যে ক্ষতি হবার যে শঙ্কাটি করেছেন, সেটি বা কিভাবে সমাধান করা যেত? দেখুন, আমরা তো সবসময় কালচারালি ড্রিভেন, এবং কালচারালি ড্রিভেন সব ক্ষেত্রে করাটা কিন্তু ঠিক নয়। এটাতে আমি মনে করি যে বিজিএমই এর প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা সুন্দর একটা এক্সাম্পল এস্টাবলিশ করেছে, যে বাংলাদেশের মতো দেশেও স্বাস্থ্যবিধিটা মোটামুটি ভাবে মেনে সংক্রমণকে একটা কন্টেন্ট লেভেলে রেখে ফ্যাক্টরি চালানো সম্ভব। এটার ক্ষেত্রে আমি আরেকটু আমি সরকারকে বলেছিলাম, বিজিএমকে বলেছিলাম যে যদি সম্ভব হয় একটা থার্ড পার্টি দিয়ে আপনারা একটু ভ্যালিডেট করিয়ে নেন, তাহলে সবাই আরো বেশি স্বস্তি পাবে। আমার মতো লোক অন্যান্যরা যে আসলেই সংক্রমণটা বেশি হচ্ছে না, এটার যদি একটা থার্ড পার্টি ইভ্যালুয়েশন হয়, সেটা খুব ভালো হবে ফর এস্টাবলিশিং দ্য ক্রেডিবিলিটি বিজিএম এর এই পারফরমেন্সটা। এবং সেটা হয়ে গেলে তখন কিন্তু পরবর্তী লকডাউন তো এটাই শেষ নয়, লকডাউন আরো হবে, কারণ আমাদের ভ্যাকসিনেশনও নাই এবং সংক্রমণ চলতে থাকবে। ভারত যেমন থার্ড লকডাউনের জন্য, থার্ড ওয়েভের জন্য রেডি হয়ে যাচ্ছে, আমাদেরও আবার থার্ড ওয়েভের জন্য রেডি হতে হবে খুব শীঘ্রই। কিন্তু সেই জন্য পরবর্তী লকডাউন গুলোতে যত কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সবকিছু একটা জিনিস কি, এখন পর্যন্ত যদি আমরা সবগুলো সেক্টরকে অ্যানালাইসিস করি, ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই এক্সপোর্ট সেক্টরটাই পারফর্ম করেছে, এবং সেটার মূলে কিন্তু এই এক্সেপশনটা দেওয়াটা এবং এটা সাকসেসফুলি মোটামুটি ভাবে এই স্বাস্থ্যবিধিটা পরিপালন করাটা, এই দুটো জিনিসই কিন্তু এখানে একটা বড় রোল প্লে করেছে। এই পজিটিভ ডেভেলপমেন্টটাকে নষ্ট হতে দিলে কিন্তু আমাদের ক্ষতি হবে, কারণ সেই পজিটিভ ডেভেলপমেন্টটাকে নষ্ট হতে দেওয়া যায় না। একই সাথে আরেকটি বিষয়, যে এই সময়টিতে অনেক বাড়বে, লকডাউনে সাপ্লাই চেইন ভেঙে পড়ার কি এই একটি মানে কঠোর লকডাউনে আমাদের যে সাপ্লাই চেইনটি সেই সময় তো ভেঙে পড়ার শঙ্কা আছে কিনা, এবং আমাদের নিত্যপণ্যের দাম বেড়ে যাবারও শঙ্কা আছে কিনা। একই সাথে হচ্ছে যে আমাদের প্রবাসীরা, তারা তো এই সময়টিতে ঈদের পরে অনেকে ছুটি, প্রবাসীরা এই সময়টা বাইরে যাবে, সেই ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা আপনি মনে করছেন কিনা? না, প্রথমত আমি বাইরে যাওয়াটা খুব একটা লিমিটেড আকারেই হবে। এটা শুধুমাত্র যেসব দেশের থেকে তারা পারমিশন পাচ্ছে সেই সব দেশেই তারা যাবে। ট্রাভেলটা এই বছর তো সেইভাবে হবে না, সেই দিক থেকে তেমন সরকার কোনো কারণ দেখছি না, মানে বিদেশ ফরেন ট্রাভেল হচ্ছে। যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ সাপ্লাই ডিসরাপশনটা খুব যে মেজর কিছু হবে আমি মনে করি। যেরকম পোর্ট দেখো, সেখানে কিন্তু অলরেডি সাপ্লাই ডিসরাপশন হচ্ছে, এবং সেই জায়গাটাতে নজর দিতে হবে। সেটা কিন্তু মোর একটা কন্টেইনড এরিয়ার মধ্যে
চাইলে পরে সরকারের সহযোগিতা নিয়ে সেটাকে রিমুভ করাটা দরকার হবে। ঈদের সময় এটা করাটা খুব সহজ হবে, কারণ কিছু সেখানে সাপ্লাইটা কমে যাবে, ফলে তারা ব্যাকলগটাকে পরিষ্কার করতে পারবে। সেই দিকটাকে রাখতে হবে। তাছাড়া যদি ফ্যাক্টরি যদি বন্ধ থাকে তাহলে তো আর সাপ্লাই ডিসরাপশনের কোনো প্রবলেম আসছে না। ফ্যাক্টরি যদি চালু থাকে তাহলে অবশ্যই আমাকে ট্রাক চিটাগাং পোর্ট পর্যন্ত যেতে দিতে হবে, বা নদী পথে আমাকে মাল পাঠাতে দিতে হবে, সেগুলো তো রাখতেই হবে সেই অপশন। সেটা নিয়ে তো কোনো মানে কোনো দ্বিধা হওয়ার কোনো প্রশ্ন নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ফ্যাক্টরিটা কবে খুলবো? আমি কি এটা 1 তারিখে খুলবো না 5 তারিখে খুলবো? এবং 1 তারিখে খুললে পরে আমি ছুটিটা বা আরো আগে খুলবো কিনা? আমার কথা হলো যে আমাদের দেশে প্রত্যেক বছরই যে ওই 10-15 দিনের আপনি বলেছিলেন যে 5 তারিখে পরে যেন এটিকে লকডাউনটিকে দীর্ঘায়িত না করা হয়। এবারে আমি আবারও মোহাম্মদ হাতেমের কাছে যেতে চাই, বিকেএম এর সহসভাপতি, আপনার কাছে জানতে চাই যে শ্রমিকদের লকডাউনের পাশাপাশি যেমন ভ্যাকসিনেশন শুরু হয়েছে, ভ্যাকসিনেশনের বিষয়ে আপনাদের কার্যক্রম কি এবং কি অবস্থা? দেখেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে কিন্তু একক হাতে নেতৃত্ব দিচ্ছেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে উনি কিন্তু দেশটাকে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সবাই মিলে তার সাথে আমরা একাত্ম হয়ে কাজ করছি। তো সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন বা খোলা বন্ধের যে নির্দেশনা আসবে ওখান থেকে, আমরা সেটাকে অবশ্যই মেনে নিব। যদিও আমাদের অবস্থানটা আমরা ব্যাখ্যা করেছি, আমাদের বর্তমান পরিস্থিতি কি। তো আমাদের ধারণা যে নিশ্চয়ই তিনি আমাদের এই বিষয়গুলি বিবেচনা নিয়ে একটা দিক নির্দেশনা দিবেন। আমরা এটা অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা ফার্দার না পাওয়ার কারণে আমরা আসলে খুব পেরেশানির মধ্যে আছি। আমাদের মেম্বাররা সবাই পেরেশানির মধ্যে, প্রতিদিন তারা জানতে চাচ্ছে কি হবে, কি করবো, কোনো কিছু কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যেটা আহসান মনসুর ভাই যেটা বলছিলেন যে দীর্ঘায়িত না করে, যেটা যদি আমাদেরকে শ্রমিকদেরকে আমাদেরকে এখানে যদি আমরা রাখতে পারতাম সংক্ষিপ্ত করে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য, আমরা মনে করি শ্রমিকদের জন্য মঙ্গলজনক হতো, আর আমাদের ব্যবসার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেটাও আমাদের জন্য মঙ্গলজনক হতো। এখন আপনি বলছেন টিকা ভ্যাকসিনের কথা, আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মসংস্থান আমি বিজেএম এর সহসভাপতির কাছে জানতে চাই যে ভ্যাকসিনেশনের ব্যাপারে কারখানাগুলোর কি অবস্থা। আমরা বলেছিলাম এবং ভ্যাকসিনের কার্যক্রমটা গতকাল থেকে শুরু হয়েছে। আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদেরকে এই ভ্যাকসিনটার আওতা, শুধু গাজীপুর শুরু করেছে, আমি অনুরোধ করবো যে নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম শ্রমঘন এলাকাগুলি, বাকিগুলিকেও যেন ভ্যাকসিনেশনের আওতা নিয়ে আসা হয়। বিজেএম এর সহসভাপতির কাছে জানতে চাই একই প্রশ্ন, যে কি উদ্যোগ নিয়েছেন আপনারা এবং আপনাদের পরিকল্পনা কি? এইটা আমি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। শাটডাউন, লকডাউনের চেয়ে টিকা দেওয়াই শ্রেয়। আপনি দেখেন সব জায়গায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা কিন্তু এখন কোভিড মুক্ত, তারা আতশবাজি পুরায়, তারা ক্লেম করে আমাদের কোভিড নেই। তা আমরা চাই আমাদের শ্রমিক যারা আছে তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক এবং তারা কোভিড ফ্রি হোক, তারা কাজে ফেরত আসুক। সুতরাং এখানে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই, টিকা না দেওয়া, টিকা দিতেই হবে। এই যে আমাদের কাজ শুরু হলো, 10,000 টিকা দেওয়া হলো গতকাল আমাদের গাজীপুর জোনে। এটা আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে সবসময়। ইতিমধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি প্রেসিডেন্ট সহ আমাদের ভোট দেখা করেছে, উনি আশ্বস্ত করেছে টিকা আজকে আমাদের দেওয়া হবে। সেই হিসাবে অর্থনীতির সম্মুখ সারির যোদ্ধা হিসাবে আমার শ্রমিক যারা আছেন তাদের টিকা দিতেই হবে এবং দেশ বাঁচাতে হলে আমাদের তাদেরকে ঠিক রাখতে হবে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনার কাছে এই বিষয়ে আবারও ফিরবো একটি বিরতির পরে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরবো আবারও, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইভ্যালি বীজ সংলাপে। আমরা আলোচনায় ছিলাম লকডাউনে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে। আমরা কথা বলছিলাম, বিজেএম এর সহসভাপতি শহীদুল্লাহ আজিমের বক্তব্য শুনছিলাম। শহীদুল্লাহ আজিম, আপনার কাছে এবার জানতে চাই যে এই মুহূর্তে তৈরি পোশাক খাতের এই লকডাউন এবং যে তৈরি পোশাক খাত, সেই ক্ষেত্রে একেবারে চ্যালেঞ্জ কোনটি? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বায়ারের যে তাদের চাহিদা যেটা আছে সেটা পূরণ করা। এখন কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। হাতিমে যে কথা বললাম, আমাদের অনেকগুলো বায়ার, অনেক কোয়ারি আছে,
আমরা অপশন আছে, আমরা সিলেক্ট করতে পারি, আগে যেটা ছিল না। এখন একেবারেই সেলার মার্কেট, আগে ছিল বায়ার মার্কেট ছিল, এমনি আমাদের মার্কেট সেলার মার্কেট। তা লকডাউন যদি একটু সংক্ষিপ্ত হয়, এটা আমাদের দেশের জন্য, আমার দেশের জন্য, সেক্টরের জন্য অনেক ভালো, অর্থনীতির জন্য ভালো। লকডাউন যেন সংক্ষিপ্ত হয় এটি আপনি দাবি করছেন। এবারে আমি একটু বিকেএম এর সহসভাপতির কাছে আসতে চাই যে নেটওয়ার্ক খাতের এই মুহূর্তে চ্যালেঞ্জটি কি, যেমন লকডাউনকে সংক্ষিপ্ত করবার দাবি জানিয়েছেন বিজিএম এর সহসভাপতি। না, এখন যেটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বায়ার মানে মার্কেটটাকে আমাদেরকে এখন ধরে রেখে যেটা আমরা এগিয়ে যাবার যে স্বপ্ন দেখছিলাম বা প্রস্তুতি নিয়েছিলাম, সেটাকে বাস্তবায়ন করা। লকডাউন হলে ওই চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা পড়ে যাব। যেটা আজিম ভাই যেটা আগে বলছিলেন, যে আপনারা দেখেছেন যে পত্রপত্রিকা আপনারাও নিউজ করেছেন যে ভারত এবং মিয়ানমার থেকে অর্ডার বাংলাদেশে শিফট হয়ে আসছে। কেন আসছে? এটা খুব স্বাভাবিক। ভারতে কোভিড এর ভয়াবহ সিচুয়েশনের কারণে বিভিন্ন জায়গায় লকডাউন থাকাতে বায়াররা সেখান থেকে উঠে আসছে, আর এইদিকে মিয়ানমারে সামরিক জান্তার কারণে সেখান থেকে অর্ডারগুলি সরিয়ে নিচ্ছে। তো এটার সুফল কিন্তু আমরা পেতে শুরু করেছিলাম। এখন আমরাও যদি আবার একই পথে যাই, তাহলে কিন্তু সেটা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা। এটাই হচ্ছে আমাদের এখন ভারত এবং মায়ানমারের যে অর্ডারগুলো আমরা পেতে শুরু করেছিলাম, সেই সুফলটি পেতে যাচ্ছিলাম, আবারও শঙ্কা করছেন আপনি। আমি আহসান এইচ মনসুরের কাছে জানতে চাই যে এই যে লকডাউন এবং সংক্রমণের ঊর্ধ্বগতি দুটোকে সমন্বয় করে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? দেখুন, এটা একটা ফাইন ব্যালেন্সিং জব, এবং এটা শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলেও হবে না, এটাকে রাজনৈতিক সামাজিক সব দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, এবং সরকারকে সেই দৃষ্টিকোণ থেকে সরকার দেখবে। তা আমি যেটা মনে করি যে যেটা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশকে একটা রিলায়েবল সাপ্লাই হিসেবে পরিচিতি করাতে হবে বাংলাদেশের বিশ্বে, এবং সেটা করতে গেলে আমাদের কন্টিনিউটি অফ সাপ্লাই থাকতে হবে। হঠাৎ করে লম্বা করে একটা বন্ধ দিয়ে দিলাম বা লকডাউন করে ডিসরাপশন করলে পরে এটা ক্ষতির কারণ হবে। যেহেতু আরএনবি সেক্টর মোটামুটি ভাবে সংক্রমণ রোধ করতে পেরেছে, কাজে তাদেরকে রেখেই আমরা এটা কিন্তু এই রিলায়েবিলিটির পরিচিতিটা, ব্র্যান্ডিংটা আমরা বিশ্বজোড়া করতে পারি, তাহলে আমাদের এখানে সাপ্লায়ার অনেক বেশি আসবে। এইটার উদ্দেশ্যে আমি বলবো তাহলে কি করতে হবে, তাহলে ঈদের ছুটিটাকে একটু সংক্ষিপ্ত করে এই লোকগুলোকে হয়তো আরেকটু সময় দিয়ে 23-এর পর জায়গায় 26-27 তারিখের দিকে ছুটি, মানে তাদেরকে 26 তারিখের মধ্যে তাদেরকে ফ্যাক্টরিতে এনে তাদেরকে কাজ শুরু করে দিত। সেইভাবে যদি সরকার ঘোষণা করে, এবং ঘোষণাটা জিতের আগের দিন যদি করে, ঠিক আছে যে তোমরা বাড়ি যাও, কিন্তু তোমরা 26-এর মধ্যে 25-এর মধ্যে তোমরা ফেরত চলে আসো। এবং তার মানে আপনি বলছেন যে সব সেক্টরকেই আসলে সমন্বয় করে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপ আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে কাল নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।